আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আমরা সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজকে আমরা মার্কিন চোখে ঢাকায় এই শিরোনামে আলোচনা করতে চাই। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ঢাকায় তাদের সফরের বিষয়গুলো আলোচনায় থাকতে চাই বা বিশ্লেষণ শুনতে চাই এর রাজনৈতিক এবং অর্থনৈতিক দিকগুলো। বিশ্লেষণের জন্য দুজন অভিজ্ঞ অতিথি আমাদের সাথে এরই মধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে একটু শুরুতে পরিচিত হয়ে নিই, এরপর আমরা আশা করছি যে আরও একজন অতিথি আমাদের সাথে যুক্ত হবেন। আমরা ডান দিক থেকে শুরু করছি। ডক্টর এম শাহিদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এবং রয়েছেন জনাব তৌফিকুল ইসলাম খান, সিনিয়র রিসার্চ ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে উপস্থিত হবেন এম হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত। আমরা আলোচনা ফিরতে চাই, মূল আলোচনায় এই পর্বে একটু জনাব এম শাহিদুজ্জামান, একটু আপনাকে দিয়ে আসলে আলোচনাটা শুরু করতে চাই। আজকে দিনব্যাপী বেশ গুরুত্বপূর্ণ, যেটি বেশ কয়েকদিন ধরেই আলোচনায় ছিল, যে মার্কিন গুরুত্বপূর্ণ একটি প্রতিনিধি দল আসছেন এবং আমরা দেখলাম এই দলের দিকে তাকালে বিভিন্ন সেক্টরের দায়িত্বরত ব্যক্তিরা ছিলেন, নিরাপত্তা ছিলেন, অর্থনৈতিকভাবে যারা ছিলেন, ডোনাল্ড লু এসেছিলেন। এর আগে ডোনাল্ড লু অবশ্য আমাদের এখানকার জন্য বোধহয় বেশ পরিচিত মুখ, যেহেতু তিনি অনেক সফর করেছেন। একটু আপনার কাছে জানতে চাই যে এই সফর কতটা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং এখনকার এই সময় যে সরকার এখন রয়েছে, যেহেতু তারা নির্বাচিত সরকার নয়, বিপ্লবের সরকার, এবং এই স্থিতিশীল বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা নতুন কোনো বার্তা পাওয়া গেল কিনা? বেশ গুরুত্বপূর্ণ। এবং এটা একটা বলতে গেলে একটা এই সরকার যে থাকতে এসেছে এবং এর যে একটা বৈধতা আছে, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা রয়েছে, সেটা নিশ্চিত হওয়া যায়। কেননা এই কয়টা দিন, ইভেন মাসখানেক ধরে ভারতীয় যে মিডিয়া এই সরকারের বৈধতা নিয়ে, গ্রহণযোগ্যতা নিয়ে এমনভাবে তারা আক্রমণ শুরু করেছিল, আক্রমণ শব্দটাই ব্যবহার করতেছি, কেননা তাদের বৈধতা নিয়ে কেন আক্রমণ বলছেন? তারা তো একদম শুরুতেই অভিনন্দন জানিয়েছে, সরকারের সাথে রয়েছে এমনটি বলছিল। সেই অভিনন্দনটা জানানো পর্যন্তই, তারপর যে আচরণগত দিকটা, মানে আমি যেটা আমরা ইংরেজিতে বলি যে অপারেশনাল পলিসি আর ডিক্লারেটরি পশ্চার, হ্যাঁ, ঘোষণামূলক অবস্থানটা, এটা একটা ফর্ম্যালিটি, এটা করতে হবে এবং বাংলাদেশের একটা যে অস্তিত্ব আছে একটা রাষ্ট্র হিসাবে, সেটাই মানে পরিণতি। আর তাছাড়া সবাই যখন দিচ্ছে তাদেরকে দিতে হবে। তবে যেটা আমার কাছে অবাক করেছে, যে তারপর থেকে তাদের ক্রমাগত মানে হতবাক করে দেওয়ার মতো তাদের সেনাবাহিনীর রিটায়ার্ড জেনারেলস, তারপর আপনার মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়ার ইয়েগুলো ক্রমাগত, প্রথম ধারণা হচ্ছে যে শেখ হাসিনার প্রতি তাদের এবং তার পিতার প্রতি যে অশ্রদ্ধা প্রদর্শন হয়েছে, এটা তাদের চোখে প্রচণ্ডভাবে অনৈতিক। এখানে বাংলাদেশ এখন অর্থনৈতিক দিক থেকে একেবারে শূন্যের কোঠায় যাচ্ছে। আর সবচেয়ে মারাত্মক যেটা, যে মৌলবাদরা নাকি টেক ওভার করেছে। আর এদিকে প্রফেসর ইউনূসকে মানে এমনভাবে প্রজেক্ট করা অ্যাজ ইফ তিনি একটা জোর করে বৈধ প্রধানমন্ত্রীকে সরিয়ে বসেছেন। আসলে তো এটা বোঝা মোটেও কঠিন নয় যে ভারত রীতিমতো তাদের যে বাংলাদেশে যে তাদের যে প্রভাব বলয়টা সৃষ্টি করেছে, যেসব অ্যাগ্রিমেন্টসগুলো সই করেছে, তারপর আগামী কয়েকদিনের ভিতরেই ভারতের এই তাদের যে মুভমেন্ট, মিলিটারি মুভমেন্ট টুয়ার্ডস দ্য নর্থ ইস্ট, সেটা ওপেন করার কথা ছিল। তো এগুলো সব কিছুই ওলটপালট হয়ে গেছে এবং এর ফলে দেখা গেল যে ভারতীয় ধারণা ছিল যে এটা ক্ষণস্থায়ী, সাধারণ জনগণের সমর্থন খুব একটা নেই এবং এটা অনেকটা চাপিয়ে দেয়। যাই হোক, এগুলো আমরা প্রায় দীর্ঘ সময় সেই সম্পর্কে বিষয় আমি একটু জানতে চাইবো। তার আগে একটু জানতে চাচ্ছি যে এই সফরের ক্ষেত্রে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আপনি বলছিলেন, কেন গুরুত্বপূর্ণ? এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে আমেরিকান ভিজিটের ফলে
আন্তর্জাতিক লেভেলে এটা বাংলাদেশের এই সরকারের ভবিষ্যৎ পথ চলা, তারপর অর্থনৈতিক সামর্থ্য গড়ে তোলা এবং যে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল সেটা থেকে বেরিয়ে আসার মতো প্রচুর শক্তি রয়েছে। এবং যে টিম একসাথে কাজ করছে তারা যে প্রযুক্তিগত ধারণার ক্ষেত্রে খুবই উন্নত চিন্তা করে, এবং স্পেশালি যে অর্থনীতিবিদরা ৩-৪ জন রয়েছে তাদের ভিতরে যে সহযোগিতা এবং অ্যাডভাইজার্স হিসাবে শেষ অ্যাডভাইজারের কথাই যদি চিন্তা করি, লুৎফে সিদ্দিকী অত্যন্ত মেধাবী এক ব্যক্তি, যে মানে খুব কম বয়সেই তিনি এমন পর্যায়ে গিয়েছে, তার যে প্রাসঙ্গিকতা, যার কারণে আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের এই ট্রেজারি ডিপার্টমেন্টেরও একজন কর্মকর্তা টিম নিয়ে এসছে, এবং এটা আমার মনে হয় আগে থেকেই কমিউনিকেটেড হয়ে গিয়েছিল। এবং দের ইজ একটা ভালো সম্ভাবনা এখন দেখা দিচ্ছে যে যেসব বিশাল টাকার অঙ্ক বাইরে চলে গিয়েছে সেগুলো হয়তো ফেরত আসবে। এই দিক থেকে চিন্তা করতে গেলে ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যেভাবে ভারত যুক্তি তুলেছিল যে একটা ডিটোরিয়েশনের পর্যায়ে চলে যাবে, সেটা এখন আন্তর্জাতিকভাবে মোটেও আর টিকবে না। আমার ধারণা যে পুরো পশ্চিমা বিশ্ব এবং এমনকি আমাদের আশেপাশে সবগুলো দেশই প্রায় তারা এটা একসেপ্ট করে নিচ্ছে। এখন একটা জিনিসই শুধু বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাবে এই সরকারের জন্য, যে হাউ টু ডিল উইথ রাশিয়া। একমাত্র আমি চীনও দেখছি যে এই সরকারের অস্তিত্ব ও ভবিষ্যৎ কার্যকারিতা উপর আস্থা রাখছে। চীনের রাষ্ট্রদূতের আচরণে সেটা বোঝা গিয়েছে। একমাত্র আমরা দেখছি যে রাশিয়া অনেকাংশে বেঁকে বসেছে, তারা ওই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে, ইন্টারেস্টের ব্যাপারে চাপ দিচ্ছে। তারপর কিছুদিন আগে তারা ভারতকে যথেষ্ট ইন্ডিকেশনস দিয়েছে যে দে আর নট অ্যাট অল হ্যাপি উইথ দিস গভর্নমেন্ট। তবে এটা আরও সাপে বর আমাদের জন্য, কারণ এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে এখন আরও বেশি অ্যাটেনশন দেবে। এবং আমার মনে হয় যে কিন্তু এই অঞ্চলের কথা যদি বিচার করতে হয়, চীন, রাশিয়া, ভারত, তাদের সহায়তা ছাড়াই আমরা শুধু মার্কিন সহায়তা নিয়ে কতটা স্থিতিশীল অবস্থায়, সেটা আমি মিন করিনি। আমি বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্র যে সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে যেসব ঘাটতিগুলো রয়েছে, যে আমরা আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি, এরকম একটা অ্যাপ্রোচ নিয়েছে। এবং আমি কালকে স্টেট ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যে ইয়েগুলো শুনলাম, তিনি অনেকটা কনফিডেন্ট। তিনি বলছেন যে আমাদের যে IMF এর ধারণায় যে মিনিমাম বেঞ্চমার্ক থাকতে হবে ফরেন রিজার্ভের, আমাদের ঠিক একদম বটম লাইনে আছে, এর চেয়ে নিচে নামলে লাল বাতি। আবার আমি এটি নিয়ে আপনার কাছে ফিরবো, তার আগে একটু জেনে আসতে চাই জনাব তৌফিকুল ইসলাম খান একটু আপনার কাছ থেকে, যেটি নিয়ে তিনি বলছিলেন বা মাঝখানে এর আগে একটু বলছিলেন, বিশেষ করে বিদেশে টাকা যে পাচার হয়েছে সেটি এখন দেশের বেশ আলোচিত একটি বিষয়, যে বিগত সরকারের সময় প্রচুর টাকা বিদেশে গেছে, আপনারাও বিভিন্ন সময় বলেছেন, অভিযোগ করেছেন। সেটির ক্ষেত্রে আজকের যে আলোচনা হয়েছে ওই অর্থে আমরা সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত পাইনি। তবে যমুনা টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে ব্রেন নেইম্যান তিনি একটি কথা বলছেন, এক ধরনের ইঙ্গিত দিয়েছেন যে IMF যেই প্রস্তাব বা পরামর্শগুলো দিয়েছিল সেগুলো মেনে চললে হয়তো এক ধরনের সহায়তা হতে পারে। আপনার কাছ থেকে একটু জানতে চাইছি, এই বিদেশি টাকা পাচারের ক্ষেত্রে আপনি কোনো সুনির্দিষ্ট বার্তা পেয়েছেন কিনা, মানে পাচার রিটার্ন করার ক্ষেত্রে? যেটা IMF এর আলোচনা যেটা আছে, এটা অনেক বেশি পলিসি রিফর্ম যেগুলো আছে সেগুলোর ব্যাপারে হয়তো আলোচনা হয়েছে। এবং এটা আপনি জানেন যে এই সরকারের আগেই যে আওয়ামী লীগ সরকার ছিলেন তারাই IMF এর কাছে দ্বারস্থ হতে হয়েছিল, কারণ আসলে সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের অর্থনীতি একটা বড় ধরনের চাপের ভিতরে তখনই ছিল। গত 2 বছর ধরে এটা খুব স্পষ্টভাবে বের হয়ে আসছে। আমরা হয়তো আরও লম্বা সময় ধরে বলছি যে এরকম একটা পরিস্থিতি আসবে, কিন্তু এটাকে অস্বীকার করা হয়েছিল নীতি নির্ধারকের পক্ষ থেকে। এবং অনেক ক্ষেত্রে এটাকে যেই ধরনের পদক্ষেপগুলো অন্তত আমরা বলছিলাম যে স্বীকার না করলেও আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে, কিছু ডিসিপ্লিন করতে হবে, এটা করা হচ্ছিল না। IMF এর ঋণ বোধহয় প্রায় 2 বছর ধরে আলোচনার ভিতরে চলছে, 1 বছরের বেশি হয়েছে যে আমরা ওটার ভিতরে গিয়েছি। তো ওইখানে আপনার কিছু নীতিগতভাবে কিছু পদক্ষেপ আপনাকে শৃঙ্খলা আনার জন্য তৈরি করতে হয়েছে। তো সেইটা ওনারা নেবেন।
এবং যেই মার্কিন প্রতিনিধি দলটা এসছে এটার ভেতরে আপনারা তো একটা তো যেটা বলছেন যে জিও পলিটিক্যাল একটা অ্যাসপেক্ট আছে, কিন্তু বড় মানে ডিফারেন্সটা হলো যে এবার অনেক বেশি আপনার অর্থনৈতিক যেই সম্পর্ক আছে সেই সম্পর্কিত ব্যক্তিদের দল এখানে এসছেন, ট্রেজারি থেকে আসছেন, এখানে অন্য জায়গা থেকে আসছেন, ফলে সার্বিকভাবে এটা ওই ইউএসএইড থেকে আছে যারা আমাদেরকে বৈদেশিক যে বিভিন্ন ঋণ এবং সাহায্য দেন তাদের একটা প্রতিনিধি দল আছে, সুতরাং সেইটা অনেক বড় গুরুত্ব পেয়েছে। তো সেইখানে আমি মনে করি অর্থনৈতিক দিক থেকে যদি আমি খুব মোটা দাগে বলি, অন্তত তিনটি তো সরাসরি ফাইন্যান্সের সাথে সম্পর্কিত। একটা হলো যে এখানে আলোচনা হয়েছে বৈদেশিক মুদ্রায় আমরা যে সাহায্য পাওয়ার কথা, এইটা একটা আলোচনার ভিতরে বড় করে এসছে। সেখানে একটা তো ঋণ এবং অন্যান্য যে আমাদের গ্র্যান্ট আছে সেইগুলো আলোচনার ভিতরে এসছে, এবং ওনারা বলেছেন যে এইটা আমাদের যে এখন সংস্কার কার্যক্রম এই অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ গ্রহণ করেছেন তার সাথে সহায়তামূলকভাবে এটা আসবে, তাকে জোরদার করার জন্য এটা আসবে, সুতরাং সেইটা একটা হবে। আপনারাও জানেন যে সার্বিকভাবে কিন্তু এখন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা বিভিন্নভাবে নিগোশিয়েট করছেন যে অনেকগুলো ঋণের প্যাকেজ, কারণ যেতে হবে আমাদের ওই আরও ফার্দার ঋণ লাগবে, এবং কিছুদিন আগে বিশ্বব্যাংকের সাথে এবং এডিবির সাথে এক ধরনের সমঝোতা হয়েছে, এবং আইএমএফের কাছ থেকে আরও কিছুটা লোন চাওয়া হবে, এই ধরনের একটা ইঙ্গিত সরকারের কাছ থেকে পাওয়া গেছে। সুতরাং যুক্তরাষ্ট্রের কাছ থেকেও সেই জায়গাটাতে আলোচনা এসছে এবং এটা বড় করে থাকবে। আর দ্বিতীয় একটা বড় জায়গা যেটা আছে সেটা হলো যে রোহিঙ্গাদের যে আমাদের এখানে সহায়তার ক্ষেত্রে যদি আমি একটু রোহিঙ্গা প্রসঙ্গে একটু আসছি, তার আগে একটু সহায়তার কথা আপনি বলছিলেন, কিন্তু আমরা যে 20 কোটি ডলারের একটি বোধহয় 20 কোটি ডলারের সেটিও তো বোধহয় নতুন নয়, মানে না, এটা আলোচনার ভিতরে ছিল কিন্তু সেটা আগাবে, এবং ফার্দার আরও আমাদের যে রিফর্ম প্রক্রিয়া আছে তার ভিতরে তারা এটাকে দেখবেন। এটা তো আগের থেকেই বাংলাদেশ দিয়েছিল, সেটা তো আছে, কিন্তু একটা এখন প্রায় $200 মিলিয়ন বা 20 কোটি ডলার সেইটার ব্যাপারে একটা মোটামুটি এগ্রিমেন্ট একটা হয়েছে যে এটা আসবে। রোহিঙ্গা ব্যাপারেও আমাদের আপনারা জানেন যে এটা খুব বড় করে খবরে আসে নাই, কিন্তু সত্যিকার অর্থে এটার তো অনেক দিন হয়ে গেছে, এইটার একটা যে অর্থায়ন আছে সেইটাও এখন টানাপোড়েনের ভিতরে আছে, ফলে সেই বিষয়টাও নতুন করে আলোচনার ভিতরে ছিল। আর সবচাইতে বোধহয় গুরুত্বের সাথে আপনারা যেটা বলেছেন সেটা যে অর্থ পাচারের ক্ষেত্রে আমরা কী ধরনের সহায়তা পাই। তো অর্থ পাচারের বিষয়টা তো খুবই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে সংবেদনশীল, এবং সেই ব্যাপারে এটা একটা বড় পরিসরে আমি বলবো যে এটা আমাদের যেই ন্যায় এবং আইনের বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ হবে। এটা শুধুমাত্র আমরা টাকা ফেরত পেলাম কিনা তা আমি বড় কথা হয়তো, কিন্তু তার সাথেও হয়তো গুরুত্বপূর্ণ হলো যে যারা অর্থ পাচার করেছেন বলে অভিযোগ আছে তাদের একটা বিচার হবে, এবং সেটা ফেরত গেলে মানে যদি বিচার হয় সেটার মাধ্যমে ফেরত আসবে। শুধুমাত্র যা পাচার হলো সেইটা ঠেকাতেই নয়, যে ভবিষ্যতে এই ধরনের কাজ যেন আর না হয়, এটা একটা দৃষ্টান্ত স্থাপন করা যে সেই জায়গাটায় একটা বিচার হয়। কারণ অনেকেই আমাদের মধ্যে ধারণা আছে যে পাচার করে নিয়ে চলে আসবে সম্ভব কিনা, মানে ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনি দৃষ্টান্তের কথা বলছিলেন, সেই ক্ষেত্রে কি এবারের সফরে এই ধরনের কোনো ইঙ্গিত তারা দিয়েছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদের বিরুদ্ধে আলোচনা এসছে, এবং এটা তো আমাদের যিনি অর্থ উপদেষ্টা আছেন তিনি সম্ভবত আমি দেখেছি যে মিডিয়াতে সরাসরি বলেছেন যে এটা আলোচনার ভিতরে, প্রধান উপদেষ্টাও এরকম একটি জানিয়েছেন বলা হয়। সুতরাং এটা আলোচনা এসছে, এইটার প্রক্রিয়াটা একটু বলতে গেলে লম্বা সময় লাগবে, এটা আমি মানে এখন বলতে পারি পরেও বলতে পারি, কিন্তু আমার মনে হয় যে এইটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন এই সফর, কারণ যেই দলটি এসছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার ভিতরে ট্রেজারি তাদের যে ডিপার্টমেন্টটা আছে সেখানে আছে, এবং তাদের একটা দীর্ঘ অভিজ্ঞতার ব্যাপার আছে। এখানে একটা জায়গা হলো, এখানে 3টি জায়গা গুরুত্বপূর্ণ, আমি পরিস্থিতিটা যদি পরে সুযোগ থাকে আমি ব্যাখ্যা করব, এটা বুঝতে অনেকের সুবিধা হবে, কারণ অনেক দর্শকের আগ্রহ আছে। এটার একটা আইনি বিষয় থাকে, এটার একটা কারিগরি বিষয় থাকে, এবং এটার একটা রাজনৈতিক বিষয় থাকে। কারিগরি বিষয়ের ক্ষেত্রে আমার মনে হয় যে ট্রেজারি ডিপার্টমেন্টের অভিজ্ঞতা আছে, তাদের এক্সপার্টিস আছে,
ফলে বাংলাদেশের আমি আপনার থেকে এটি আরেকটু স্পষ্ট করে জানতে চাই তার চেয়ে একটু পরেই জানি, তাহলে আরেকটু বেশি সময় নিয়ে আমরা জানতে পারবো। এরই মধ্যে আমাদের সাথে জনাব হুমায়ুন কবির যুক্ত হয়েছেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। জনাব হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত, একটু আপনার কাছে জানতে চাই, আমরা আলোচনা করছিলাম যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে মার্কিন সফরের প্রতিনিধি দলের, একটু আপনার কাছ থেকে আবার একটু রাজনৈতিক বিষয় নিয়ে একটু জানতে চাই যে আমরা অর্থনৈতিক বা দেশ সংস্কারের ক্ষেত্রে একটি অর্থনৈতিক প্রেক্ষাপট সামনের দিকে এগিয়ে যাবে, সেই কথাগুলো নিয়ে আলোচনা হচ্ছিল গেল কয়েকদিন ধরে, যে মার্কিন দলের বিশেষ করে যারা প্রতিনিধি দল আসছিলেন তাদের মধ্যে অর্থনৈতিক বা প্রতিনিধি দলের প্রাধান্য একটু বেশি ছিল। রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখছি যে দিন শেষে দৃশ্যমান অর্থনৈতিক তেমন কিছু হয়নি, রাজনৈতিক এক ধরনের সহায়তা, সামনে এগিয়ে নেওয়ার এক ধরনের আশ্বাস পাওয়া গেল, এটুকু বোঝা যাচ্ছে এখন পর্যন্ত। একটু আপনার কাছে বিশ্লেষণ জানতে চাই যে কি কি রাজনৈতিক সহায়তার আশ্বাস পাওয়া গেল বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। এটা আমরা খুব দৃশ্যমান কিছু দেখিনি, কিন্তু আমি যেটা আন্দাজ করতে পারছি সেটা হচ্ছে যে তারা এটা শুধু এখন না, একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা তৈরির জন্যে বাংলাদেশের সব রাজনৈতিক দল কাজ করুক, এরকম একটা ধারণা বা এরকম একটা আমি বলবো যে চেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু 2008 সাল থেকেই তারা করেছে। এবং এই গত যে সরকারটা ছিল তাদের কাছেও কিন্তু তাদের এই প্রত্যাশাটা ছিল, কিন্তু সেই প্রত্যাশাটা তখন পূরণ হয়নি। তো আমার ধারণা এবার যেহেতু আবার আর একটা সুযোগ এসছে, এবং যেহেতু সরকার এখন আপনার এই রাজনৈতিক উত্তরণের জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য তো প্রতিষ্ঠানগুলির সংস্কার দরকার। এখন এই প্রতিষ্ঠান সংস্কারটা কিন্তু খুব অত্যাবশ্যকীয় একটা উপাদান ওই রাজনৈতিক প্রক্রিয়াটাকে টেকসই করার জন্য। এবং এখানে ধরেন ইতিমধ্যেই সরকার 6টা কমিশন করেছে, এবং এই কমিশনগুলোর কাজ করার জন্যে আমি মনে করি যে তাদের টেকনিক্যাল সাপোর্ট দরকার হবে, কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সাপোর্টও লাগতে পারে। তো সেই জায়গাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সহায়তা করতে পারে বলে আমার ধারণা। আর আরও একটা জায়গায় যেটা আসবে, যে জায়গায় লাগবে সহায়তাটা, সেটা হচ্ছে যে এই যে ধরেন মানবাধিকারের লঙ্ঘন যেটা হয়েছে গত 15 বছর ধরে, এবং সাম্প্রতিককালের যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো যদি আপনি ইনভেস্টিগেট করতে চান, আমার ধারণা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অভ্যন্তরীণ সক্ষমতার পাশাপাশি বাইরের সক্ষমতা লাগবে। সেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি প্রোভাইড করুক বা অন্য সংস্থার মাধ্যমে, যেমন জাতিসংঘের মাধ্যমে প্রোভাইড করুক, সেটা যেভাবেই আসুক ওদের একটা ইনভলভমেন্ট থাকবে, অন্তত ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট থাকবে, কারণ এর জন্য আর্থিক সংস্থান তো লাগবে। তো সেই জায়গাতে আমার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সক্ষমতা আছে, ইচ্ছেও আছে, এবং তারা আমাদেরকে এই কাজটা আমরা যদি চাই তাহলে সেই জায়গাটা আমরা সক্ষমতা বা তাদের কাছ থেকে সক্ষমতা খানিকটা ধার করতে পারি। তার মানে কি এই যে এখন দৃশ্যমান কিছু দেখা না গেলেও ভবিষ্যৎ সহায়তার এক ধরনের বেসমেন্ট তৈরি হলো বা বেসমেন্ট নিয়ে আলোচনা হয়েছে, সেরকম কি বিষয়টা? আমার তাই আলোচনা খুবই, আজকের দিনের মধ্যে অনেকগুলো মিটিং হয়েছে, কিন্তু আমার যেটুকু ধারণা যে তারা যেটুকুই আলোচনা হয়েছে, তারা কয়েকটা কথা বলছে, খেয়াল করবেন, ইনক্লুসিভ বলছে, ইকুইটেবল বলছে, কথাগুলো কিন্তু লোডেড ওয়ার্ডস। মানে যখন ইনক্লুসিভ বলা হচ্ছে তার অর্থ ইনক্লুসিভ, অর্থনৈতিকভাবে ইনক্লুসিভ কথা বলা হচ্ছে, কারণ আমরা তো একটা বৈষম্যের শিকার হয়েছি গত কয়েক দশকে, বা বিশেষ করে গত 15 বছরে। তো সেক্ষেত্রে অর্থনীতিটাকে ইনক্লুসিভ করতে হবে সকলের জন্য, যাতে সমভাবে সুযোগ তৈরি হয়। সেটা রাজনৈতিকভাবেও ইনক্লুসিভ হতে হবে, কিন্তু আপনি যে ফিউচার ট্রানজিশনটা করবেন, সেই ট্রানজিশনটাকে আপনি টেকসই করতে গেলে তো এছাড়া আর কোনো অল্টারনেটিভ নাই। আর যদি রাজনৈতিক কাঠামোটা আপনার টেকসই না হয়, সেক্ষেত্রে আপনার অর্থনীতিও কিন্তু টেকসই হবে না। এবং এই যে আজকে যে আমরা অর্থনৈতিক দুরবস্থাটা পড়েছি, সেটা কিন্তু রাজনৈতিক সমর্থিত দুরবস্থা আপনি বলতে পারবেন। কারণ বাংলাদেশের যেহেতু রাজনীতিটা এক ধরনের আমি বলবো যে অনিয়মিত ছিল, সেই সুযোগেই অর্থনীতিটাও কিন্তু অনিয়মের মধ্যে ঢুকে গেছে। তো কাজেই বাংলাদেশে আপনি বাংলাদেশের এই বড় একটা জনগোষ্ঠীকে যদি আপনি টেকসই একটা অর্থনীতির দিকে নিয়ে যেতে চান, তাহলে তার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে কিন্তু আপনার একটা রাজনৈতিক টেকসই ব্যবস্থা লাগবে। জি, কিন্তু আজকে আমরা দেখলাম যে বৈঠক হলো সরকারের সাথেই হলো, কিন্তু রাজনৈতিক কোনো দলের সাথেই আমরা মার্কিন প্রতিনিধি দলের বৈঠক করতে দেখিনি। তাহলে রাজনৈতিক সংস্কার বা রাজনৈতিক টেকসই অবস্থান রাজনৈতিক দলকে ছাড়াই হবে কিনা সেটি নিয়ে আমরা জানতে চাইব। তবে তার আগে একটু বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। ডক্টর এম শাহিদুজ্জামান, একটু আপনার কাছে জানতে চাই, যেটি নিয়ে আমরা বলছিলাম যে রাজনৈতিক একটি সংস্কার দরকার বা সেই ধরনের একটি পরিবেশ দরকার, এই গুরুত্ব নিয়েও আমরা আলোচনা করছিলাম, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আজকে ওই অর্থে বৈঠক ছিল না। এটি আসলে কি নতুন কোনো ইঙ্গিত দেয় কিনা, বা এর মানে কি এই যে রাজনৈতিক দলগুলোকে ছাড়াই সংস্কার সম্ভব বা এরকম কিছু? অ্যাকচুয়ালি ওদের তো ওই রকম সময়ও নাই, এবং এসেছে একেবারে স্পেসিফিক পারপাস হাতে নিয়ে। হুমায়ুন যেটা বললো যে মূলত ওই ফিনান্সিয়াল অ্যাসপেক্টগুলোই দেখার কথা, এবং অ্যাডভাইজার্সদের মধ্যে যারা ফিনান্সিয়াল অ্যাসপেক্টগুলো দেখে তাদের কার্যপদ্ধতি রিকনফার্ম করা। IMF, আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেখলাম খুব কনফিডেন্ট যে যেসব এক্সপেকটেশনগুলো ছিল IMF বেসড এদের দলের, সেগুলো মোরাললেস ফুলফিল করতে পারছে। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মেজর দুটা দল, বিএনপি আর জামাত, আওয়ামী লীগ তো এখন আর পিকচারেই নাই, এরাও কিন্তু দে আর নট প্রিপেয়ার্ড টু গো ইন টু এ ডায়ালগ উইথ US। কেননা যদি বিএনপি এখন এদের সাথে কথা বলতো তাহলে ইলেকশনের টাইমিং নিয়ে তুলতে হতো, সেটা ইট উড বি আনপপুলার। আমার মনে হয় সাধারণ মানুষের কাছে এখন ইলেকশন টাইমিং তাড়াতাড়ি করা, এসব কথা তারা মানে ইন্টারেস্টেড হবেও না। আর বিএনপির ভিতরেও ওই ধরনের এখনো মানে ইউনিটি জন্মে নাই যে একটা তাড়াতাড়ি এভাবে আমেরিকানদের সাথে তারা বরং মনে করছে যে এই যে মানে কি মার্কিনিরাও মনে করছে যে এই মুহূর্তে এখনই নির্বাচনের আলোচনা করা যুক্তিযুক্ত নয়, যুক্তিযুক্ত। এবং এদের এত স্বল্প সময়ের জন্য এবং এত টাইট প্যাকড এজেন্ডা, এবং ক্রুশিয়াল একদম আমাদের মানে অস্তিত্বজনিত এজেন্ডা এটা বলা যায়, যে যেটা বলছিল যে টাকাগুলো ফেরত আনা, তারপর যতদূর সম্ভব স্টেপস নেয়া, এগুলো মানে আমাদেরকে যে একটা এই যে গত 2 বছরের যে অবস্থান, সেটা থেকে যদি পজিটিভ ডিরেকশনে যেতে হয় তাহলে এই 2টা দিনের এই আলোচনাগুলো একটা ভালো ভূমিকা পালন করবে। আর এর উপর বেস করে আমার মনে হয় অন্যান্য ডেভেলপড কান্ট্রিজ, ইউরোপিয়ান দেশগুলো, ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন, আবার এমনকি চীন পর্যন্ত, যেটা আমার মনে হয় যে এই গভর্নমেন্টের সাথে সরাসরি সহযোগিতায় নামবে। চীন তার ডেভেলপমেন্ট প্রজেক্টসগুলোর ব্যাপারে এগিয়ে আসবে। তারপর আপনার দেখেন ডিপ সি যে এক্সপ্লোরেশন, সেটা অনেক আর্জেন্টলি রিকোয়ার্ড, সেখানেও আমার মনে হয় অগ্রগতি হবে। মানে এই ভিজিটটার ফলে আমার মনে হয় দেয়ার উইল বি এ স্পেট অফ ইনভেস্টমেন্ট প্রপোজালস কামিং, একটা আস্থা আসবে এদের উপরে। এবং এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে there will not be any predominance of corruption, এটাও একটা আস্থা আসবে। আমেরিকানরা এখানে, আমি আজকে দেখলাম যে অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্টেও গিয়েছে, সেখানে এসে তারা এমন জিনিসও খোঁজ নিয়েছে যে বাংলাদেশের ইন্টেলিজেন্স মেশিনারির কি অবস্থা, এমনকি আমাদের যে সামরিক গোয়েন্দা, সিভিলিয়ান গোয়েন্দা বাহিনী, তাদেরকেও তারা সম্পৃক্ত করার কথা অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্টকে সাজেস্ট করেছে। যে ভদ্রমহিলা স্পোকসপারসন, she was herself narrating, বলছিল যে আমাদের যে গোয়েন্দা প্রক্রিয়া সেটাকে আমাদের আরও সুসংহত করতে হবে। আমরা জানি যে গত কয়েক বছরে বাংলাদেশের যেই ইনস্টিটিউশনটা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইন্টেলিজেন্স। আমি যেহেতু নিরাপত্তার উপর কাজ করি, সামরিক নিরাপত্তা, আমি এটা বুঝতে পারি যে গোয়েন্দা বাহিনী, গোয়েন্দা বৃত্তির যে প্রফেশনালিজম এখন ডেভেলপ করেছে, টেকনোলজি বেসড, বিকজ অফ সো মাচ নিউ টেকনোলজি দ্যাট হ্যাজ ইভলভড, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সামরিক গোয়েন্দার ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্রুশিয়াল ট্রেইনড অফিসার্স দে হ্যাভ বিন রিমুভড সামান্য অ্যালিগেশনে, জাস্ট পলিটিক্যাল গ্রাউন্ডসে। এবং আমার এরকম একটা সেমিনারে কথাও হয়েছে, প্রায় মানে 7-8 জনের মতো গোয়েন্দা বাহিনীর সদস্য যারা একেবারে ওয়েল ট্রেইন, যারা কাজে ফিরে যেতে চায়, অথচ গত 4-5 বছরে দে হ্যাভ বিন থ্রোন আউট, এবং এখনো তারা সাইকোলজিক্যালি এইসব ব্যাপারে আমার মনে হয় আমেরিকানরা কিন্তু কিছুটা প্রভাব রাখবে। জি, জনাব হুমায়ুন কবির, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, আমরা ডোনাল্ড লো সম্প্রতি ভারত থেকে এসছেন, বাংলাদেশে যে সফরটাতে এসছেন, এবং যুক্তরাষ্ট্র অবশ্যই বাংলাদেশে একটি উন্নয়ন সহযোগী বন্ধু, কিন্তু আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রেও তো আসলে একটি সম্পর্ক জরুরি।
বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন একটা বিশেষ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এই ক্ষেত্রে কি এই সফরে বিশেষ করে ডোনাল্ড লু কোনো ধরনের মধ্যস্থতার ভূমিকা পালন করেছেন বলে আপনি মনে করছেন কিনা, বা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো ভূমিকা রেখেছেন বলে মনে করেন কিনা? মধ্যস্থতা বলা যাবে না, তবে একটা মূল্যায়ন, পুনর্মূল্যায়নের মতো বিষয় ছিল বলে আমার ধারণা। কারণ ভারতীয়দের সাথে মার্কিনীদের বাংলাদেশ নিয়ে মতের পার্থক্য আছে, সেটা কিন্তু আমরা গত নির্বাচনের আগেই জানি। যদিও মার্কিনীরা এক পর্যায়ে গিয়ে ভারতের সাথে তাদের কৌশলগত কারণেই ভারতকে তারা মেনে নিয়েছিল, কিন্তু এখন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের ধারণাটাই সঠিক ছিল, সেটা প্রমাণিত হয়েছে। এবং সেই ক্ষেত্রে ভারতের সাথে তারা আলাপ আলোচনা একটা করবে এটুকু বুঝি। কারণ আমরা সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে দেখছি যে বিশেষ করে এই আন্দোলনের পরে বা বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে ভারতের দিক থেকে কিন্তু একটা বেশ, আমি বলবো যে শীতলতা লক্ষ্য করছি। এবং নানান ধরনের বাংলাদেশ বিরোধী অপপ্রচারও কিন্তু ভারতীয় মিডিয়া বা বিভিন্ন সোর্স থেকে আসছে। তো সেই ক্ষেত্রে মধ্যস্থতা না বললেও মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে এই সফরের ফলে মাঠ পর্যায় থেকে তারা যে ধারণাটা নিয়ে যাবে, সেই ধারণাটা ভারতের সাথে হয়তো তারা আদান প্রদানের কাজটা করতে পারে। এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্র কথা বললে তো সকলেই একটু বুঝবার চেষ্টা করবে। আমি আশা করব যে সেটা ইতিবাচক ভূমিকা রাখবে। তবে সেটা কতটা রাখলো কি রাখলো না, তার একটা ইন্ডিকেটর কিন্তু আমাদের সামনে আছে। সেটা হচ্ছে 22 তারিখে কিন্তু আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার যাবেন নিউ ইয়র্কে, ভারতের প্রধানমন্ত্রীও যাবেন। এখন আমরা একটা দ্বিপাক্ষিক মিটিংয়ের জন্য তাদের কাছে অনুরোধ পাঠিয়েছি। এবং এই অনুরোধে তারা কীরকম সাড়া দেয় তার উপর নির্ভর করবে। আমরা সেটা বুঝতে পারবো যে তারা আমাদের দুই দেশের, বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটাকে স্বাভাবিক জায়গায় নিয়ে আসতে তারা কতখানি আগ্রহী। সেরকম ইঙ্গিত তো এখনো পর্যন্ত আমরা পাইনি, কিন্তু এখনো ধরুন সময় আছে। বাট এটা একটা গুরুত্বপূর্ণ, যদি হয় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, ভারতের দিক থেকে তারা উদ্যোগ নিতে রাজি আছে, অথবা তাদের যে মনোকষ্টের কারণ আছে সেটা হয়তো তারা বেরিয়ে আসবার চেষ্টা করছে। এবং সেটা যদি না হয় তাহলে কিন্তু আমি একটু চিন্তিত হব আর কি। তার কারণ আপনারা তো নিকট প্রতিবেশী, আমাদের একটা মিউচুয়াল ইন্টারডিপেন্ডেন্স আছে। তো সেই ক্ষেত্রে ভারতের দিক থেকে প্রতিকূলতাটা আমি মনে করি এটা আমরা আশাও করি না, এবং সেটা প্রয়োজনও আছে বলে মনে করছি। জি, একটু যেতে চাই জনাব তৌফিকুল ইসলাম খান, আপনি আগের পর্বে একটু যুক্ত করতে চাইছিলেন যে আমরা যেই বিষয়গুলো নিয়ে অন্যতম বা অর্থনৈতিক টিম যেহেতু এখানে ছিল, বাণিজ্যিক টিম যে এখানে ছিল, সেক্ষেত্রে যে বিদেশ থেকে টাকা ফেরানো, রিজার্ভ সংকট, ডলার সংকট, এই বিষয়গুলো নিয়ে আপনি বলতে চাইছিলেন যে সেখানে আরেকটু বিস্তর আলোচনা আপনি যোগ করতে চাইছিলেন যে এইটি বেশ গুরুত্বপূর্ণ। আপনি বলছেন যে এই বিশেষ করে অর্থনৈতিক রিজার্ভ বা ইসের ক্ষেত্রে কেন সেটি? আমি বলছিলাম যে আপনার অর্থ পাচার যেটা হয়েছে, সেই অর্থ পাচার ফেরত আনার প্রক্রিয়াটা আমার মনে হয় যে একটু বিস্তারিত বলা ভালো। কারণ অনেকের মধ্যেই এটা নিয়ে হয়তো পরিষ্কার ধারণা নেই। কারণ এটা একটা, আমি যেটা বলছিলাম একই সাথে এটা একটা খুবই টেকনিক্যাল ব্যাপার, হ্যাঁ, আইনগত ব্যাপারও আছে এটার ভিতরে, এবং কিছুটা কূটনৈতিক ব্যাপারও আছে। সেটা হলো যে আপনার কতগুলো ধাপ পার হয়ে আসলে এটা করতে হয়। এবং আপনাকে চাইলেই, আমি যদি দাবি করি, বাংলাদেশ দাবি করে আমার এখান থেকে অর্থ পাচার হয়েছে, উনি নিয়ে গেছেন, আর একটা দেশ সেটা ফেরত দিয়ে দিবে, এই ধরনের প্রক্রিয়া কিন্তু না। তো আপনাকে প্রথম যেটা করতে হয় সেটা হলো যে আপনি অর্থ যে পাচার হয়েছে সেই বিষয়ে আমার দেশের ভেতরে একটা আইনি প্রক্রিয়া নিতে হবে, এবং কেস হতে হবে, সেইটার বিচারে একটা রায় দিয়ে এটা প্রমাণ হতে হবে যে হ্যাঁ, এই ব্যক্তি অর্থ পাচার করেছেন, এরকম একটা প্রক্রিয়ার ভিতরে আছে। তারপরে আপনাকে একই সাথে এটার একটা ট্রেসিং করতে হয় যে উনি এই অর্থটা কিভাবে উনি এই তদন্তের ভিতর দিয়ে বেড়ে আসতে হবে যে এটা কোথায় নিয়ে গেছেন উনি, এবং সেই ডেস্টিনেশন যেটা হয়, এটা যুক্তরাষ্ট্র হোক, এটা অন্য যেই দেশই হোক, সেই দেশেই আপনার ওটাকে গিয়ে তারপর বলতে হবে যে আমার দেশ, আপনার দেশে এই যে আমার এখানে প্রমাণ হয়েছে যে এখানে একটা আছে, এবং সেইখানে একটা আইনি প্রক্রিয়া শুরু হতে হবে। এবং তারা তারপরে সেইটাকে ওই একই রকমভাবে একটা আইনি প্রক্রিয়ার ভিতর দিয়ে ওই অ্যাসেটটা যে গেছে, যে এই ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনটার ফ্লোটা গেল, তো সে ওখানে আইডেন্টিফাই করবে যে এটা দিয়ে কী হলো। সো সেই অ্যাসেটটাকে বা সেই অর্থটাকে উনি তখন লোকেট করেন। লোকেট করে এটাকে প্রথমে ফ্রিজ হয়,
ওই যদি অভিযোগ তাদের ইসেতে হয়। তো ফ্রিজ হওয়ার পরে তারপরে এটাকে আইনি বিচারের মাধ্যমে এটাকে তারা ওইটাকে কনফিসকেট করেন আর কি, সো ওইটাকে তারা করায়ত্ত করেন এবং তারপরে এটা প্রমাণ হলে আপনি দেশের ভিতরে আসেন। সুতরাং আপনি বুঝতে পারছেন যে প্রায় 7টি ধাপ আছে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে এটা কত সময় লাগতে পারে, এটা হলো পরের প্রশ্ন থাকে, কতদিন লাগতে পারে। আমাদের অভিজ্ঞতা হলো এর আগে বাংলাদেশ দুই দিকেই এটার পার্টি হয়েছে। আমার দেশ থেকেও অর্থ গেছে যেটাকে আমি ফেরত আনার প্রক্রিয়া করতে পেরেছি, একটি দুটো সফল আছে, আবার অন্য দেশ থেকে বাংলাদেশে অর্থ এসছে, সেই অর্থ বাংলাদেশ ফেরত দিয়েছে, এরকম আছে। সুতরাং নর্মালি এটা একটা লম্বা সময়ের ব্যাপার, নির্ভর করে হলো আপনার আইনি প্রক্রিয়া আপনি কত দ্রুত করতে পারবেন। সুতরাং আপনার অর্থ পাচারেরটা ফেরত আসবে কিনা এইটা অনেকখানি নির্ভর করছে যে আমার দেশের ভিতরে আমি আইনি প্রক্রিয়া কত দ্রুত করতে পারি। আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি যে এটা নির্ভর করে হলো বাংলাদেশে যেই মানে বিচার হওয়ার প্রক্রিয়াটা একটু দীর্ঘ সূত্রিতা আছে এবং এইটাকে দ্রুত করাটা হলো খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সুতরাং সেই জায়গাটা আমাদের জোর দিতে হবে। দ্বিতীয় হলো যেটা এটার সাথে এটা একটা আন্তর্জাতিক বিষয়, সুতরাং এটার একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা ব্যবহার হয় এবং জাতিসংঘের ভিতরেও আপনার একটা বিশেষ সংস্থা আছে এটাকে দেখেন, ওয়ার্ল্ড ব্যাংক এটাকে সাথে দেখে। সো স্টোলেন অ্যাসেট রিকভারি ইনিশিয়েটিভ বলে, এটার একটা আলাদা করে একটা ইনিশিয়েটিভ আছে যেটার মাধ্যমে এটাকে করা হয়। সুতরাং এটা একটা গ্লোবাল সিস্টেম। ওইখানে কিছু আপনার টেকনিক্যাল লিগ্যাল আপনার সাপোর্ট লাগে, কারণ আপনি একটা দেশে গিয়ে আরেকটা দেশে গিয়ে ওই দেশের ল অনুযায়ী আবার বিচার করতে হবে। সো এই জায়গাটা একটা কোঅপারেশনের ব্যাপার আছে। আমার মনে হয় যে শুধু যুক্তরাষ্ট্র না, আমি দেখেছি কিছুদিন আগে যুক্তরাজ্যের প্রতিনিধিদের সাথেও হাইকমিশনের সাথেও এটা আলোচনা হয়েছে। সুতরাং সেই আলোচনাটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রাথমিকভাবেই করছেন, এটা জরুরি। আমার মনে হয় যে খুবই জরুরি যে ওনারা এই আলোচনা করছে এবং এই জায়গাটায় কারিগরি সহায়তা আপনি চাইতেই পারেন এবং সেটা আপনাদের জন্য একটা ভালো হবে। আর তৃতীয় বিষয় হলো যে এটা একটা আমি বলবো কূটনৈতিক বিষয় আছে এবং কোনো ক্ষেত্রে আপনার যদি কিছু বিশেষ ধরনের চুক্তি থাকে দুই দেশের ভিতরে, আন্ডারস্ট্যান্ডিং MOU এগুলো থাকে, সেগুলো আপনার এটাকে ফ্যাসিলিটেট করতে হেল্প করে। সুতরাং সেইটা বাংলাদেশ খুব যে এর আগে অনেক আগ্রহ দেখে অনেক দেশের সাথে করেছে তা না। তো সেইটা আমি মনে করি যে আমাদের ওভারঅল রিফর্ম ইনিশিয়েটিভের আন্ডারে আমার মনে হয় যে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হবে এবং যেটা আমি বলছি যে দুদকের সংস্কার একটা কমিশনও এখন অলরেডি হয়েছে এবং দুদকের সংস্কারের কমিশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা এই বিষয়টাকে আগে বড়ভাবে দেখি নাই। আমরা ভাবতাম যে দুর্নীতি হয়েছে এবং এটা আমাদের দেশের ভিতরেই আছে, এটাই নয়। তো ওই এক্সপার্টিসটা আমার মনে হয় যে দুদকের ভিতরে করতে হবে। ইউএসের যে ট্রেজারি টিম এসছে, ইউএসএতে ট্রেজারি একটা বড় ভূমিকা এটার মধ্যে পালন করেন। ওনাদের যেই স্ট্রাকচারটা আমরা বলি ইনস্টিটিউশন স্ট্রাকচারটা, ওই ইনস্টিটিউশন স্ট্রাকচারে ট্রেজারি ডিপার্টমেন্ট ওদের এটা দেখে। আমাদের হ্যাঁ এটা একটু মানে আমাদের দেশের জন্য একটু আনইউজুয়াল মনে হতে পারে, কিন্তু ইউএসএতে এটা ট্রেজারি দেখেন। সুতরাং ওই ট্রেজারির সাথে যেহেতু প্রতিনিধি আছেন এবং আমাদের এখানে আছেন, এই যোগাযোগটা এই আলোচনাটা আমি মনে করি শুরু হয়েছে, যেটা একটা ইতিবাচক দিক। নির্ভর করবে হলো যে এখানে আমি বলবো যে একই সাথে আমি পজিটিভ বলছি এবং একই সাথে বলছি আমার আগের অভিজ্ঞতা থেকে যে এটাতে খুব ঢিল দেওয়ার সুযোগ নেই, কারণ এটা নির্ভর করবে আপনার নিজের উপরে। আসলে আপনি এটাকে কন্টিনিউয়াসলি এটাকে আপনি বিল্ড করতে পারবেন কিনা মোমেন্টামটাকে। সুতরাং এই মোমেন্টামটা যেন বিল্ড হয়, এটা সরকারের ভেতর থেকেও যেমন চেষ্টা করবেন, সরকারের বাইরে থেকেও আমরা যারা আছি, আপনারা যারা আছেন মিডিয়াতে, আই থিঙ্ক কন্টিনিউয়াস এই সাপোর্টটা ওনাদেরকে দিতে হবে যেন এই প্রক্রিয়াটা আমরা দ্রুত করতে পারি, বাস্তবায়ন হতে পারে। আমরা আলোচনায় ফিরবো আবারও, তবে একটি বিরতি নিয়ে আসতে চাই। বিরতির পরে একটু আলোচনা করতে চাই। আরও দুটি বিষয় বেশ আলোচিত ছিল ওই সময়, বিশেষ করে র্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি, জিএসপি সুবিধা নিয়েও মানুষের প্রত্যাশার জায়গাটি ছিল, সেই জায়গার নিয়েও একটু আলোচনা করব। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, একটু বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। ডক্টর এম শাহিদুজ্জামান, একটু আপনার কাছেই ফিরতে চাই, যেটি নিয়ে বলছিলাম বিরতির আগে, যে র্যাব নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছে। মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশার জায়গা যে হয়তো এবার আলোচনা উঠতে পারে, কিংবা এখন র্যাব নিষেধাজ্ঞার বিষয়টি আমরা দেখলাম যে এটি বোধহয় এবারের আলোচনায় এখনো ওঠেনি, অতটা গুরুত্ব পায়নি। একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যে আসলে এটি নিষেধাজ্ঞা তুলে নেওয়াটাও নিশ্চয়ই জরুরি, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তার বিষয় আছে। কবে নাগাদ হতে পারে বা সামনের দিকে কি দেখছেন? আমার মনে হয় না এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় হিসেবে এখন উঠেছে। যখন আগেকার গভর্নমেন্ট ছিল তখন
ইট ওয়াজ এ মনস্টার, একটা দানব ছিল। কিন্তু এখনকার প্রেক্ষাপটে দেখা যায় যে যেভাবে গভর্নমেন্টেরও নীতি হচ্ছে হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচে কাজ করা, কিন্তু অপরদিকে আবার আইন শৃঙ্খলা প্রশ্নটা প্রকট হয়ে দেখা দিয়েছে। সেই কারণে হঠাৎ র্যাব কিন্তু একটা রেলেভেন্স অর্জন করেছে। আর মার্কিন নীতি নির্ধারকরা এখন আমার মনে হয় এই বিষয়টাকে অত সিরিয়াসলি নেয় না মানে তাদের আস্থা জন্মেছে বাংলাদেশের এই প্রক্রিয়াটার উপরে। যদি আগামী দিনগুলোতে দেখা যায় যে এমন কোনো আবার ক্রস ফায়ার টায়ার হচ্ছে সেগুলো হওয়ার সম্ভাবনা আমার মনে হয় এখন খুবই কম। বরং আমার কাছে যেটা মনে হয় যে আমি জানি না আপনার এই প্রসঙ্গের সাথে রিলেট করে কতটুকু, যে নিরাপত্তা বিষয়ে মার্কিনিরা এখন মোর ইন্টারেস্টেড। তারা দেখতে চাইবে যে বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আগের যে প্যাসিভ অ্যাপ্রোচ ছিল, যে আমরা ওই ফ্রেন্ডশিপ টু অল ধারণার ভিত্তিতে আমরা কোনো কিছুতে জড়াবো না, কোনো রকম মিত্রতা, সামরিক মিত্রতার দিকে যাব না, এইসব ব্যাপারে যে প্যাসিভ, যেটার মারাত্মক ইম্প্যাক্ট হয়েছে রোহিঙ্গা প্রবলেমটাতে, এবং যার ফলে দেখা গিয়েছে যে 15 বছর থেকে আমরা সবসময় বাইরের ইয়ের দিকে তাকিয়েছিলাম যে এরা সলভ করবে আন্তর্জাতিক, অথচ এটা যে আমাদের নিজেদেরই করতে হবে, নিজেরাই এদেরকে পাঠাতে হবে, এই সামান্য সিম্পল জিনিসটা আমাদের আসেনি। কেননা ওই ফরেন পলিসিটাই ছিল উদ্ভট, ফরেন পলিসিতে গিয়েছিল। যেমন এখন আপনি দেখেন আরাকান আর্মি বারবার আহ্বান করতেছে যে কাম অ্যান্ড টক টু আস, কীভাবে নিব, কীভাবে রিহ্যাবিলিটেট করব, সিটিজেনশিপ দিব কতটুকু, সেগুলো পরের ব্যাপার, এবং সেগুলোর ব্যাপারে তাদের অনেক রিজার্ভেশনসও আছে। কিন্তু আমাদের কি হওয়া উচিত ছিল, যেটা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র চাইতো বা চাইবে, যে আমাদের ইনিশিয়েটিভ নিতে হবে। আরাকান আর্মির সাথে কথা বলো, গো অ্যান্ড ইউজ ইউর প্রেশার। আমেরিকানরা বার্মা অ্যাক্টের ব্যাপারে আগ্রহী, আমরা এই বার্মা অ্যাক্টের ব্যাপারে এখন যদি কোনো নিরাপত্তার ধারণা বিশেষজ্ঞ এসে থাকে, আমি শুনলাম এসেছে, নিশ্চয়ই তাদের আগ্রহ থাকবে যে বার্মা অ্যাক্টের ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্ট এখন কতখানি ফরেন পলিসিকে অ্যাডজাস্ট করবে, এবং এই অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আমেরিকার আগ্রহটা হবে যে আপনি কতটুকু মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইচ্ছা, যদিও তারা বলে নন কি যেন মানে কোনো শক্তি প্রয়োগ করা বা অস্ত্র প্রয়োগ করার ব্যাপারে বার্মা অ্যাক্ট কোনো কাজ করবে না, নন লিথাল অ্যাপ্রোচ, কিন্তু সেখানেও কিন্তু অনেক লুপহোলস থাকে। এবং বাংলাদেশের ব্যাপারে তাদের আগ্রহ থাকবে যে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো হোক। আমি খুব মানে বিচলিত হয়ে গিয়েছিলাম যে আমাদের এক অ্যাডভাইজার হঠাৎ একটা প্রেস কনফারেন্সে হয়তোবা তা স্পন্টিনিয়াসলি বলে ফেলছে, কিন্তু আমার কাছে এটা খুব মানে আনটাইমলি মনে হয়েছে যে একটা ইলেকশন হচ্ছে আমেরিকাতে, এই সময়টায় আপনি আমেরিকানরা রোহিঙ্গাদের ফেরত নিবে, তাদের দেশে সেটেল করাবে, এই ধরনের প্রস্তাব যদি করা হয় তাহলে এটা আমেরিকানরা খুব একটা ভালোভাবে দিবে না। কারণ এটা একেবারেই মানে রিপাবলিকানস ডেমোক্রেটসরা এখন কোনো ইমিগ্রেন্ট, স্পেশালি রোহিঙ্গা ক্যাটেগরির ইমিগ্রেন্ট নিবে না। কাজেই একমাত্র উপায় হচ্ছে যে আমরা যদি আমেরিকানদেরকে একটা ধারণা দিই বার্মা অ্যাক্টের প্রেক্ষাপটে, যে উই আর উইলিং টু ইউজ এ রিজনেবল লেভেল অফ ফোর্স কিংবা প্রেশার অফ ফোর্স, সামরিক শক্তির একটা চাপ সৃষ্টি করা, যার পেছনে আমেরিকার যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কাজ করবে, এবং যেখানে বাংলাদেশ আর আমেরিকা ভারতকে বাদ দিয়ে একটা আলাদা রেজিম গড়ে তুলবে, মানে মিলিটারি রেজিম যাকে বলে, যে সেখানে মায়ানমারে চায়নার প্রভাবটা কমাবার ব্যাপারে একদিকে রোহিঙ্গা ফেরত নেওয়া, আবার আরেকদিকে বাংলাদেশকে বঙ্গোপসাগরে সেটি নিয়ে আমি জানতে চাইবো। তবে তার আগে একটু জিএসপি নিয়ে আমি শুনে আসতে চাই জনাব তৌফিকুল ইসলাম খান, একটু আপনার কাছ থেকে। জিএসপি নিয়েও তো একটি আলোচনা মানে প্রত্যাশার জায়গায় হয়তো অনেকের ছিল, সেটি নিয়ে কোনো ইঙ্গিত পাওয়া গেল কিনা, মানে সেই সুবিধার ব্যাপারে কোনো আশাবাদী হওয়ার সময় এসছে কিনা? না, আমি মনে করি যে এটা প্রিম্যাচিউর, বাট যদি আলোচনা হয়ে থাকে আমি বলবো যে এটা এক ধাপ আমরা এগোলাম, আমরা একেবারে মানে এটা নিয়ে আলোচনাই করবো না, এটাও আমি মনে করি না। মূল বিষয় হলো, দেখেন, এটা আমি মনে করি যে জিএসপির আলোচনাটার ক্ষেত্রে মার্কিন পজিশনগুলো, এটারও একটা টেকনিক্যাল দিক আছে, আমরা অনেক সময় এগুলোকে চিন্তা করি না, বাট আমরা যারা অর্থনীতি নিয়ে কাজ করি, ওনারা যারা ডিপ্লোমেসি নিয়ে কাজ করেন, ওনারা এটা জানেন যে এটা একটা প্রক্রিয়াগত ব্যাগ আছে। আমাদের জিএসপি সুবিধা
মার্কিন যুক্তরাষ্ট্রে কেন বাতিল হয়েছিল, এটা কোনো মানে ঠিক সরকারের এগেনস্টে দেওয়া হয়েছে এই রকম কিন্তু বিষয়টা না। তো আমার যেই বিষয়গুলোর কারণে, যেই অভিযোগগুলোর কারণে তার দেশের ভিতর থেকে চাপের পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য স্টেক হোল্ডারদের চাপের প্রেক্ষিতে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার এটা নিয়েছিলেন। তো এইটার একটা বিষয় তো আমাদের আলোচনা শুরু করতে হবে যে আমরা ওই জায়গাটা কী প্রোগ্রেস করেছি, এবং এটা আমি বলছি যে বিগত সরকার অনেক ক্ষেত্রে এইসব ব্যাপারে ঠিক অতখানি এফোর্ট আমার কাছে মনে হয়েছিল দেয়নি। এটা একটা কারণও আছে আর কি, কারণ জিএসপি সুবিধায়, মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধায় আমাদের যে বড় খাত যেটা গার্মেন্টস খাত, এটার অধিকাংশ প্রোডাক্টই নাই। মানে আমার বাল্ক অফ মাই 80-85% আমার যে এক্সপোর্টের বাস্কেট, এইটা ওইটার ভিতরে পড়ে না। এবং ফলে যেটা হয়েছে যে আমার পলিসি মেকিংয়ে গার্মেন্টস অবভিয়াসলি তারা তাদের ইন্টারেস্টের জন্য মানে চেষ্টা করেন, এটা দোষের কিছু না, কিন্তু অন্যান্য খাতের তুলনায় যারা পলিসি মেকিং ডিসিশন নিচ্ছিলেন তারা অতখানি অন্যান্য দিকে, এরা ছোট, এদেরকে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। তো সেই কারণে হয়তো আমি জানি না এটার প্রতি আছে কিনা, কিন্তু জেনারেলি লেবার ইস্যু, হিউম্যান রাইটস ইস্যু, এই ধরনের এনভায়রনমেন্টাল ইস্যুসগুলো খুবই স্ট্রংলি এই জায়গায় ফিচার করেছে। এটা আমরা জানি, ডিটেলসে অনেক সময় লাগবে, আপনারা তো প্রোগ্রামে টাইম নেই। তো আমার পয়েন্ট হলো যে সেই জায়গাটায় আমার যে রিফর্ম প্রক্রিয়া আছে, এবং রিফর্ম ওয়াজ এ মেজর আই থিঙ্ক আলোচনার জায়গা। দুটো জায়গায় আমি মনে করি যে ওনারা বলেছেন ওই জায়গায়, একটা হলো ইকোনমিক কোঅপারেশনের জায়গায় আমরা বলেছি পার্টিকুলারলি ইন টার্মস অফ ফাইন্যান্স, আর একটা হলো আমার বড় করে আলোচনার জায়গা আছে রিফর্ম। তো সেই রিফর্মের জায়গায় এইটা যে ফিচার করবে, আর এটা আমরা প্রোগ্রেস করবো, এইটার একটা রোড ম্যাপ আমি আশা করব যে বাংলাদেশ যদি এইবারের আলোচনায় নাও দেয়, সামনের দিনে দিবে, যাতে এই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারি। আমরা এলডিসি হিসেবে জিএসপি আর কতদিন পাবো সেটা একটা আলোচনা সাপেক্ষ ব্যাপার, কিন্তু ইস্যু আমার দেশের বাণিজ্য এবং ইনভেস্টমেন্টের বিষয়ে। জি জনাব হুমায়ুন কবির, একটু আপনার কাছে জানতে চাইছি যেটি নিয়ে বলছিলেন। প্রথমত দুটি বিষয় কিন্তু সময় কম আমার কাছে আসলে, সেটি হচ্ছে যে এই অঞ্চলের ক্ষেত্রে এই সময় বাংলাদেশের আঞ্চলিক সম্পর্কটা এখন কেমন, আর যেটি কথা তিনি বলছিলেন যে ভারতকে বাদ দিয়ে একটি আলাদা রেজিমের কথা, সেটি কি আসলে বাস্তবসম্মত কিনা, কিংবা বাংলাদেশের জন্য কতটা সুখকর হবে বলে মনে করছেন? আমি বলবো যেটা যে আমার ধারণা বাংলাদেশের, আমরা জাতীয় স্বার্থেই তো আমরা কাজ করি। তো রোহিঙ্গা ইস্যু ধরেন আমাদের জন্য একটা ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ আছে, ঠিক তার পাশাপাশি কিন্তু আমাদের জাতীয় স্বার্থের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কিন্তু আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনাটা বা আন্তর্জাতিক সম্পর্কটা বজায় রাখা। তো এই মুহূর্তে ধরেন আমরা একটা ব্যালেন্সের মধ্যে কিন্তু আছি, ব্যালেন্স বলি, ইকুইলিব্রিয়াম বলি, যাই বলি। আমরা চীন, ভারত এই দেশগুলো থেকে আমদানি করি, মূল্য সংযোজন করি, তারপর আবার ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাই। তো একটা চেইনের মধ্যে আমরা আছি। এই চেইনের ব্যালেন্সটা আমাদের অন্যরা চাইতে পারে, বন্ধু শহীদ যেটা বললেন যে অন্যদের আগ্রহ থাকতে পারে, সেটা তারা তাদের প্রেক্ষাপট থেকে সে আগ্রহটা দেখাতে পারে। আমার দিক থেকে যে জায়গাটা দরকার হবে, এই ব্যালেন্সটাকে আপসেট আমি করব কি না, এটা আমাদের সিদ্ধান্তের বিষয়। তবে আমার মনে হয় যে ধরেন বাংলাদেশের এখনকার অর্থনৈতিক বাস্তবতায় এই মুহূর্তের জন্য আমার অর্থনীতি বসে যাওয়ার অবস্থায় আছে, এটাতে তুলে আনতে হবে। এবং সেখানে বাস্তবতা হচ্ছে যে এই ক্ষেত্রে আমার চীনকে প্রয়োজন, মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রয়োজন, ইউরোপিয়ান ইউনিয়নকে প্রয়োজন, ভারতকেও প্রয়োজন। ভারত আমার সেকেন্ড লার্জেস্ট ইম্পোর্ট সোর্স। তো কাজে এই জায়গাগুলোকে আমার টিকিয়ে রাখতে হবে। এবং সেই কারণেই আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, যে এই ভারসাম্যের জায়গাটা আমরা এই মুহূর্তে এটাকে কোনোভাবে আপসেট করা বা এটাকে চেঞ্জ করার কথা অন্তত এই নিয়ার ফিউচার আমরা চিন্তা করছি না, হয়তো পরবর্তী সেটা দেখা যাবে। এবং সেই ক্ষেত্রে ধরেন রোহিঙ্গা ইস্যু আমাদের জন্য বড় ইস্যু বটে, এবং মিয়ানমারের ভেতরেও কিন্তু অভ্যন্তরীণ পরিবর্তন হচ্ছে, এবং সেই পরিবর্তনের প্রেক্ষাপটে আমরা নতুন করে কোনো স্ট্র্যাটেজি নিতে পারি কিনা সেটা চিন্তার মধ্যে রাখতে হবে। আর আমি একটু জিএসপি সম্পর্কে একটু বলে দিই। জিএসপিতে ওরা 60 পয়েন্ট একটা অ্যাকশন প্ল্যান দিয়েছিল আমাদেরকে। ওই অ্যাকশন প্ল্যানটা আমাদের যদি আমরা পূরণ করতে পারি তাহলে আমরা ওদের কাছে যেতে পারবো। এবং মুশকিল হচ্ছে এখন কিন্তু জিএসপি নাইও, লটাই নাই, এটা নতুন করে হবে আবার। আর আরেকটা হলো যে আমরা এলডিসি পার হয়ে গেলেও কিন্তু জিএসপি আমরা অ্যাভেল করতে পারবো। এবং গত জিএসপি রেজিমে কিন্তু ভারত প্রায় $2-2.5 বিলিয়ন এক্সপোর্ট করতো জিএসপির আন্ডারে।
ব্রাজিল প্রায় $3 বিলিয়ন মতো এক্সপোর্ট করতো মার্কিন যুক্তরাষ্ট্রে। তো কাজেই জিএসপি কুড বি এ নিউ উইন্ডো অপরচুনিটি ফর আস, যদি আমরা এই রিফর্মগুলো করতে পারি তাহলে আমার মনে হয় জি, অর্থাৎ রিফর্মগুলো করা আসলে এই মুহূর্তে জরুরি। আপনাদের তিনজনকেই ধন্যবাদ মূল্যবান মতামত দেওয়ার জন্য। এই ছিল আমাদের আজকের আলোচনা। দর্শক, এই ছিল 24 ঘন্টার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।